সুপ্রিয় দর্শক সবাইকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চ্যানেল স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মিন্টু। আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথার বিশেষ পর্ব সংবাদপত্রের যে আয়োজন সেটি নিয়ে। আপনারা জানেন যে আমরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলাদেশি কমিউনিটির যে সংবাদপত্রগুলো রয়েছে সেটি নিয়ে প্রতি সপ্তাহের যে প্রধান যে সংবাদপত্রগুলো রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করে থাকি। বরাবরের মতো আজও আমাদের সঙ্গে আলোচনা করার জন্য একজন বিশেষ অতিথি আমার সঙ্গে রয়েছেন। আজ আমার সঙ্গে রয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক রতন তালুকদার। রতনদা, আপনাকে স্বাগতম আমাদের চ্যানেল স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ। এবং শুরুতেই আমি চ্যানেল আইয়ের দর্শক তাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই প্রতিষ্ঠানকে যারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন এই সপ্তাহে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাঙালি কমিউনিটির যে প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেটির শিরোনামগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই শুরু করছি সাপ্তাহিক ঠিকানা দিয়ে। সাপ্তাহিক ঠিকানার আজকের প্রধান শিরোনাম, বিগ ব্রাদারে বিগ ডিল, মোদি মমতা একাট্টা, যুদ্ধের উস্কানি দিল্লির। এই কাগজের আরেকটি শিরোনাম রয়েছে, ভারত বৈরিতায় দেশ জুড়ে উত্তেজনা। সাপ্তাহিক জন্মভূমি, জাতিসংঘে দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনুস বাইডেন, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন, অর্থনৈতিক সহযোগিতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আরেকটি শিরোনাম আমি পড়ব, ভোটে টেক্কা দিতে চায় জামায়াত। সাপ্তাহিক বাঙালি, স্বল্প আয়ের পরিবারের জন্য মেয়র এরিক অ্যাডামস ট্যাক্স মওকুফ করতে চান। আপিল কোর্টের রায়ে আমেরিকায় টিকটক নিষিদ্ধ হচ্ছে। এ কাগজের প্রধান শিরোনাম হলো, আমেরিকার 100 সাবেক ন্যাশনাল সিকিউরিটি কর্মকর্তার তুলসী গ্যাবার্ডের নিয়োগ নিয়ে প্রশ্ন। এরিক অ্যাডামসের ইঙ্গিতে তোলপাড়, দল পরিবর্তন করতে চান মেয়র। সাপ্তাহিক প্রবাস, মমতার বক্তব্য, বাংলাদেশ দূতাবাসে হামলা, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ বাংলাদেশ। ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা থাকবেন। এ কাগজের আরেকটি শিরোনাম, কানাডা, মেক্সিকো, চীন, ব্রিক্সের পর এবার হামাস, ট্রাম্পের হুমকি চলছেই। আরেকটি শিরোনাম নিয়ে আলোচনা করতে চাই, বা আরেকটি শিরোনাম আমি বলতে চাই, দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র। সাপ্তাহিক আজকাল, আলোচনায় মাইনাস হাসিনা তারেক, আওয়ামী লীগের নেতৃত্বে তাজ আইভি, গ্রিন কার্ড আবেদনে মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক। সিডিপ্যাপ নিয়ে এই আজকের সাপ্তাহিক আজকাল একটি শিরোনাম করেছে, সেটিও পড়তে চাই, সিডিপ্যাপ গভর্নরের বিরুদ্ধে মামলা। এই কাগজের আরেকটি আলোচিত সংবাদ শোনাতে চাই আমি দর্শকদের, হাসিনার কোটিপতি পিয়ন বাংলাদেশ কনসুলেটে। সাপ্তাহিক দেশ, বিএনপিতে ভরসা অন্তর্বর্তী সরকারের। এই কাগজের আরেকটি শিরোনাম, হঠাৎ কেন জাতীয় ঐক্যের ডাক ডক্টর ইউনুসের। আরও একটি শিরোনাম রয়েছে, নিউ ইয়র্কে 7,59,000 অবৈধর মধ্যে 58,626 জন অপরাধী। সাপ্তাহিক নিউ ইয়র্ক সময়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। এ কাগজের আরেকটি শিরোনাম, নিউ ইয়র্কে কনসুলেট সেবার নামে চলছে হরিলুট, হাসিনার 400 কোটির পিয়ন এখন নিউ ইয়র্কে কিনেছেন 5টি বাড়ি। সাপ্তাহিক সাদা কালো, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হলো গোটা জাতি, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও শিক্ষার্থীদের সাথে সিরিজ বৈঠক ইউনুসের। কলকাতা আগরতলা মিশনের প্রধানদের ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত, একটি বিষয়ে দুটি দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই, প্রণয় ভার্মা। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ আমার সাথে রয়েছে সাপ্তাহিক প্রথম আলো, ভারতের বিরুদ্ধে ঐক্যমত্যের ডাক, বৈঠকে যোগ দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। আরও থাকছে জামায়াতে ইসলামী, সিপিবি, গণতন্ত্র মঞ্চ, বাসদ, এলডিপি সহ 12 দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশের জাসদ, এনডিএম সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কবি নজরুল।
এই ছিল আমার হাতে থাকা এই সপ্তাহে প্রকাশিত নিউ ইয়র্ক থেকে বাংলাদেশি কমিউনিটির সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনাম। তো আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি রতন তালুকদারের কাছে। সিনিয়র সাংবাদিক রতন তালুকদার, তিনি সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক। রতন তালুকদার অনেক গুরুত্বপূর্ণ কিছু সংবাদ মাধ্যমের আমরা হেডলাইন দেখতে পেলাম। প্রথমেই একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশে এই সপ্তাহের যেটি হট টপিক রয়েছে যে ডক্টর ইউনূস আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ধর্মের যে সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদেরকে নিয়ে তিনি বৈঠক করলেন। এই বৈঠক থেকে আসলে এটি কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ মিন্টু। আজকে আপনি ঠিকই বলেছেন যে দেশের চলমান ঘটনার উপরে ভিত্তি করে যে আজকে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। আপনি জানেন যে দেশে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর থেকেই দেশের পরিস্থিতি অনেকটা জটিল। সেই প্রেক্ষিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যে চরম অবনতি, সেই অবনতির বিভিন্ন দিক, যেমন একটা দিক হলো যে ভারতের মিডিয়া, ভারতের পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া যেভাবে অনবরত বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য পরিবেশন করছে, তার আংশিক সত্য, অধিকাংশই গুজব। এই প্রেক্ষিতেই দেশের পরিস্থিতিটা একটু অন্যরকম। সেই জন্যই আজকে আমাদের এই 5 আগস্ট বিপ্লবের পরে প্রায় 4 মাস একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, একটি অর্থনৈতিক পরিবেশ বা বাজার দর সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি থাকার কথা ছিল, আমরা সেই অবস্থানে নেই। যে কারণে আজকে দেশে এই জাতীয় ঐক্যের প্রশ্নে একটা ঐক্যমত পোষণ করা হচ্ছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সকল দল, মত, পথ এবং ধর্মীয় নেতাদেরকে নিয়ে বৈঠকের আয়োজন করে। কিন্তু এটা পৃথকভাবে বিভিন্ন, যেমন পেশার লোকজন, যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপর ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের যারা আছে তারা, তারপর বিজনেসম্যান, সেটা অ্যাটলিস্ট আমাদের একটা জাতীয় ঐক্য হইলে পরে তো ভারতও আমাদেরকে একটু কাউন্ট করবে এবং আমরাও ভারতের সঙ্গে একটা সমঝোতায় যেতে পারবো। আমাদের যে আজকে ইউনূস সাহেবের যে আলোচনা হলো সেটা কিন্তু অন্য কোনো ইস্যু ভিত্তিক নয়, যে কারণে রাজনৈতিক নেতৃবৃন্দকে জাতীয় ঐক্যের ডাক। দ্বিতীয়ত আমাদের যে প্রধান ধর্মগুলি আছে বাংলাদেশে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে বসার উদ্দেশ্য একটাই, যে সম্প্রীতির বন্ধনকে আমরা অটুট কিভাবে রাখতে পারি। সেটা যে টানাপোড়েনের কথা আপনি যেটি বললেন, সেটি কি শুধুই মিডিয়ার সৃষ্টি নাকি দু দেশের সরকারের সাথেও সেটি? আপনি দেখবেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একরকম, বিএনপি ক্ষমতায় থাকলে আরেক রকম, বা জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন অন্য ধরনের। রাজনৈতিক সিস্টেমে ভারতের যতটুকু হস্তক্ষেপ করা দরকার আমার মনে হয় ভারত একটু বেশি করে ফেলেছে। আমাদের দেশের মানুষের একটা জিনিস, চিরাচরিত ভারত বিরোধী একটা মেন্টালিটি আমাদের ছিল, সেটা আমাদের 47 সালে দেশভাগের পরে, ধর্মভিত্তিক দেশভাগ হওয়ার পরে জাতির মাঝে যে বিভাজন, সে বিভাজন দীর্ঘদিনের। যদিও 71-এ এসে আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছিলাম, একটা ধর্মনিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। তারপর ভারত ইনভলভ হয়েছে বিভিন্নভাবে। এরপরেও পর্যায়ক্রমে অ্যান্টি ভারত যে সেন্টিমেন্ট যেভাবে গড়ে উঠছে, সেইটা প্রবল রূপ নেয় আওয়ামী লীগের আমলে। এই তথ্যটা আসলে ভারত সরকার কোন মাধ্যমে, আপনার মত কি যে সেটি কিভাবে জানানো হতো? না, এটা শুধু ভারত না, এটা শুধু, আমি যেটা বলবো, এটা শুধু ভারত না, পৃথিবীর যে কোনো দেশেরই গোয়েন্দা সংস্থার কাজটা হলো পারিপার্শ্বিক অবস্থা, দেশের সিচুয়েশন, জনগণের মোটিভ, এই সমস্ত বোঝার জন্য গোয়েন্দা সংস্থাগুলি কাজ করে। গোয়েন্দা সংস্থার কাজ তো শুধু স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া, অফকোর্স ওইটা সেনাবাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কাজ। গোয়েন্দা সংস্থা যেটা ইন্টারনাল, যে ডোমেস্টিক যে সমস্ত বিষয়গুলো, এইগুলোকে দেখা। তো এখানে তারা যখন জরিপ করে, জরিপে কিন্তু পরিষ্কার উঠে আসে যে কি হইতে পারে। এই আওয়ামী লীগের পরপর যে 3টা ইলেকশন হলো, আমি বলছি 14 ইলেকশনের কথা বলছি, 19-এর ইলেকশন বা 24-এ, কোনো ইলেকশনে কিন্তু পারফেক্ট হয় নাই। এক একটি ইলেকশনে এক এক ধরনের ক্যারেক্টার আমরা লক্ষ্য করতে পারছি। তো ইলেকশনগুলি যদি হইতো, আমাদের দেশের মানুষ কিন্তু খুব ইলেকশন পাগল মানুষ, কারণ আমাদের দেশের ইলেকশনটা পূজা বা ঈদ যেমন উৎসব, আমাদের দেশে ইলেকশন কিন্তু একটা উৎসব। মানুষ ভোট দিতে যাবে, নিজের ভোট নিজে দিবে, পান বিড়ি সিগারেট খাবে, বিরিয়ানি খাবে, তারপর তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসবে। কিন্তু এটা মিসিং। আপনি ধরেন 14 সালে যে ছেলেটার বয়স 10, সেই ছেলেটা 24-এ এসে তার বয়স হলো কত, মানে
তার বয়স হলো 24। এই ছেলেটা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। তো ভোট কি জিনিস আদর্শ নিজে জানেও না, সেইটুকু শুধু জানে, সে দেখতে পারছে ভোট দিতে গেলে মানুষ ভোট দিতে পারছে না, এইগুলি মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যেগুলোর বাস্তবতা কতটুকু সেটি আসলে প্রশ্ন করার যৌক্তিক দাবি রাখে। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বা বাংলাদেশের মিডিয়ার কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি যে পশ্চিমবঙ্গের, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে পশ্চিমবঙ্গের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াকেই বলবো, যে পরিমাণ গুজব যতটুক না বাংলাদেশে ঘটে তার চেয়ে বেশি দেখানো হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা কি ভাবছেন, বিশেষ করে নিউ ইয়র্ক বা প্রবাসী বাংলাদেশিদের ভাবনাটা বলি, আমরা সবসময় খুব রাজনীতি প্রিয়। আমাদের এই কমিউনিটি দেখেন, কমিউনিটিতে শত শত সংগঠন, সবাই খুব পলিটিক্সের সাথে খুব ইনভলভ। আমি মনে করি যে প্রবাসে বাংলাদেশিদের যে পরিমাণ মূলধারার পলিটিক্সে ইনভলভ হওয়ার কথা ছিল, সেই পরিমাণে কিন্তু আমরা মূলধারায় নেই। আমরা কিন্তু আমাদের মূলধারায় আছি। আমাদের মূলধারা কোনটা? আমরা বাংলাদেশি মূলধারা। আমরা নিউ ইয়র্কে বসে ঢাকায় কি হচ্ছে সেটা ভাবি, আমরা নিউ ইয়র্কে বসে ময়মনসিংহে কি হচ্ছে সেটা ভাবি, সিলেটে কি হচ্ছে, চিটাগাঙে কি হচ্ছে, ওইগুলি নিয়ে ভাবি বেশি। খালেদার কি হচ্ছে, হাসিনার কি হচ্ছে। তো এইটা আমার কাছে খুব মানে মাঝে মাঝে খুব অবাক লাগে যে আমরা একটা দেশে থাকি, দেশের নাগরিক, দীর্ঘদিন যাবতীয় দেশ আসে, কিন্তু এই দেশের অনেক খবরই কিন্তু আমরা রাখি না। সেটা সেই জন্যই বলছি যে আমাদের দেশের মানুষকে, বিশেষ করে যারা প্রবাসে বসবাস করে, তাদেরকে আরও বেশি করে মূলধারার সাথে সংশ্লিষ্ট হইতে হবে। যেমন এই যে মাত্র প্রেসিডেন্ট ইলেকশন গেল, ট্রাম্প পাস করলো, এখন উনি 20 জানুয়ারি উনি শপথ নেবেন, তারপরে দেখা যাক কি হয়, তাই না? আমরাও সেটি আশা করব নিঃসন্দেহে যে বাংলাদেশির যে কমিউনিটি, যে বাংলাদেশি নাগরিকরা আমেরিকায় সেটেল হয়েছেন, তারাও অনেক বেশি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে আরও বেশি সম্পৃক্ত হবেন। তাতেই আমার মনে হয় যে বাংলাদেশের যে ওভারঅল যে পরিপ্রেক্ষিত বা বাংলাদেশটাকে আরও বেশি সমৃদ্ধ করে তোলা যাবে এবং বাংলাদেশকে আরও বেশি ফুটিয়ে তোলা যাবে বহির্বিশ্বের যে কোনো জায়গায়। রতন তালুকদার, এবার ফিরে একটু আসবো যে যুক্তরাষ্ট্রের মাটিতে একটু ফিরে আসতে চাই যুক্তরাষ্ট্র প্রসঙ্গে। নিউ ইয়র্কে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে হোম কেয়ার। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন কমিউনিটির সাথে সাথে যারা সিনিয়র রয়েছেন বা যারা অসুস্থ রয়েছেন, তাদের একটি বিশাল অংশ কিন্তু হোম কেয়ারের উপর ডিপেন্ডেন্ট, যে তারা হোম কেয়ার সিডিপ্যাপ সার্ভিসেস বা তার একটি সহায়তা পেয়ে থাকেন। অনেক দিন ধরে আমরা এই ধরনের কথা সংবাদ মাধ্যমে পাচ্ছি যে নতুন প্রশাসন আসলে বা স্টেট থেকেও ক্যাথি হোকুলো বলেছেন যে আসলে এই নিয়ে একটি সংশয় তৈরি হচ্ছে যে এটি কি আসলে থাকবে কি থাকবে না, অনেক পরিবর্তন কি আসবে কি আসবে না। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এই সংক্রান্ত বিষয়ে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখানে এটা আসলে খুবই আলোচিত বিষয়। আমি আমার এই দেশে অনেক বছর, আমি প্রায় 40-42 বছরের দিকে। আমি জাস্ট নেচারের কথা বলছি যে বাঙালিদের যে বিজনেস ট্রেন্ড, মানে সেটা বলছি যে সেটা হলো, আমরা 90 দশকে দেখলাম একটা জিনিস, যে বাঙালিরা যারা বিজনেস করে তারা রিয়েল স্টেটের দিকে খুব ধাবিত হয়েছিল একবার 90 দশকের দিকে। তখন সবাই রিয়েল স্টেট ব্রোকার, সব মানে যারা কাজ করে, যারা হোম কেয়ার করতেছে, তারাও তখন বিজনেস মানে রিয়েল স্টেট বিজনেসের দিকে। এতে আমাদের অনেক লাভ হয়েছে এই কারণে এত বেশি বাঙালি রিপ্রেজেন্টেটিভ ছিল রিয়েল স্টেটে, যাদের অনেক বাঙালির এই বাড়িঘর আছে, সেইটাই। তো এরপরে যে যখন আসলো হোম নিয়ে, তখন তো আমরা এত বাঙালিও ছিল না। অনেকের মা বাবা তো ইদানিং ধরেন আসা শুরু করছে, তো কত 10 বছর বা 15 বছর হইতে পারে। এর আগে তো সবাই সিঙ্গেল ফ্যামিলি শুধু এখানে। তো কালকে আমার কথা হচ্ছিল গ্যাস আহমেদের সঙ্গে, এই যে ইমিগ্রেন্ট মানে যেটা হোম কেয়ার সার্ভিসে। তো উনি ছিলেন তখন লন্ডনে। তো গ্যাসের সাথে আমার ফোনেই রাতে প্রায় ঘন্টাখানিক কথা। তো যে জিনিসটা এক্স্যাক্টলি হয়েছে সেটা আমি বলি, সেটা হলো যে নিউ ইয়র্কের গভর্নর যে আইনটা এনেছে সেটা হলো যে হোম কেয়ার, সকলেই ঘরে হোম কেয়ার করবে। সেটাতে তাদের অনেক, ধরো এক্সাম্পলটা এরকম দিই, আমার মা বাবা আসছে, আমার মা বাবাকে দেখতেছে আবার প্রকারান্তরে আমার স্ত্রী, সে পয়সা নিচ্ছে।
আমার আমার বাবাকে দেখতেছে, হয়তো আমার মেয়ে, যে এইভাবে পরিবার ভিত্তিক যে জিনিসটা হচ্ছে এটাকে তারা খুবই মানে অন্যরকম তাদের কাছে মনে হচ্ছে, যে মনে হচ্ছে এটা একটা মিসগাইডেড হচ্ছে, একটা সিস্টেম মিসগাইডেড হচ্ছে। তো তারা কি করলো যে এখন যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলি থাকবে কেন্দ্রীয়, মানে সেন্টার, ওদের কাছ থেকে ব্রাঞ্চগুলি যাবে অন্যদিকে। যেমন এখন 24টা হোম কেয়ার কন্ট্রোল করবে হোল নিউ ইয়র্ক স্টেট। এই 24-এর মধ্যে একটা মাত্র প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশিদের গ্যাস সাবের, যেটা এখন বলতে পারেন তো বাকিরা কি করবে। তো বাকিরা যেটা করবে তারা হলো কি গ্যাসের কাছ থেকে তাদেরই সেটা আনতে হবে, তাদের লাইসেন্সই বলেন বা পারমিশনে বলেন ওইটা তাদের কাছ থেকে আনতে হবে। তবে সবচেয়ে মজার জিনিস হলো কি যে এখন আর কোনো আত্মীয় কাউকে টেক কেয়ার করতে পারবে না, টেক কেয়ার করার জন্য বাইরের থেকে লোক আসতে হবে। যেমন আগে আমার মা টেক কেয়ার আমার বউ করছে ধরেন, বা আমার বাবার টেক কেয়ার আমার মেয়ে করছে, এখন আর সেটা হবে না। এবং সেটা যদি কেউ করে তাহলে লিগেলি এটা সিরিয়াস অফেন্স হবে এবং এটার জন্য গ্রেপ্তারও হইতে পারে, বড় আকারের ফাইনও হইতে পারে। তো চেঞ্জটা অন্য কিছু না, হোম কেয়ার থাকবে, সবই থাকবে, সিস্টেমের একটু চেঞ্জ হচ্ছে, যেটা আগে অবাধে হইতো সেই জিনিসটা এখন সেইভাবে হবে না। কিন্তু হোম কেয়ারের কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কারো হোম কেয়ার সার্ভিস যারা এখন পেয়ে থাকে তাদের ভয়ের কিছু কি আছে? না, তাদের ভয়ের কিছু নেই, কিন্তু ভয় এইটাই ইনকামটা কমে যাবে। যেমন আগে যে কাজটা করতে পারতো নিজের ঘরে বসে, সেই কাজটা এখন আর করতে পারবে না। সেটা স্ট্রিক্টলি মানে বাতিল করে দেওয়া হচ্ছে। এই কারণেই যে পরিবার ভিত্তিক অনেক সময় দেখা যায় কি যে হাউস হোল্ডের যে ইনকাম, সেই ইনকাম যখন ট্যাক্স দিতে যায় সেই ইনকামের সঙ্গে সেই ইনকাম দুটা মিলে না। অনেক সময় এটাই হলো সবচেয়ে বড় কারণ। তা যদি এটা হাউস হোল্ডের বাইরে যায় তাহলে আরও অন্য দুইটা লোক বাইরের থেকে যারা কাজ পাচ্ছে না বা কাজ করে না তারা এই ফ্যাসিলিটিটা পাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে কতগুলো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের লোক থাকে সবসময়, যে তারা বিভিন্ন জায়গাতে এই লোকগুলিকে প্রোভাইড করে। যেমন আমার ধরেন বাবা আছে ঘরে, সে মানে ফিজিক্যালি ভেরি আনফিট, তো তাকে দেখার জন্য সর্বকানে একজন নার্সের প্রয়োজন পড়লো, তাই না? তো সেই নার্সকে প্রোভাইড করার জন্য কিন্তু আলাদা কোম্পানি আছে, তারাই সেটা করবে। এটা আর আমার স্ত্রী করবে সেই কাজটা হবে না। এই এক্স্যাক্টলি জিনিসটা এরকম। তো এটা খুঁটিনাটির ভিতরে অনেক আইন কানুন আছে, থাকতে পারে, সব আইনের পিছনে কিছু আইন কানুন থেকে যায়। তবে বাংলাদেশিদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের বাংলাদেশিদের এটা এখন একটা বিজনেস যারা করে তাদের একটা মেন বিজনেস, আর পরিবারগুলির জন্য ইনকামের সোর্স হিসাবে একটা বিরাট ইনকাম সোর্স। তো ওই ইনকাম সোর্স হয়তো কমবে, কিন্তু সিস্টেমেটিক জিনিসটা চলতে থাকবে। ধন্যবাদ রতন তালুকদার। আমরা টিকটক নিষিদ্ধকরণ নিয়ে কথা হচ্ছে সেটিতে যাব। আমরা মিডটাউন ম্যানহাটনে যে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও যিনি ব্রায়ান থমসনকে হত্যা করা হলো, আমরা সেই প্রসঙ্গটিতে আসবো। তার আগে আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে জানুয়ারির 20 তারিখে নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন শপথ নিতে যাচ্ছে। সেখানে প্রশাসনের নিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে। এই ব্যাপারে অনেক পত্রপত্রিকা আমরা দেখলাম যে লেখালেখি রয়েছে, অনেক ভুল লেখালেখি হয়। তবে একটা কথা বলি যে এই সিস্টেম, আমেরিকান সিস্টেম এত ডেমোক্রেটিক। আমি প্রেসিডেন্ট ইলেক্ট হলাম, ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট, সে যাকে দিবে সেই মনোনীত হয়ে যাবে তা কিন্তু নয়। এটা চিরদিনই এরকম হয়। যেমন একজনকে ধরেন সেক্রেটারি অফ স্টেট একজনকে ইসে করলো, মানে রুবিও করা হয়েছে সিনেটর ফ্লোরিডা থেকে, তাকে সিনেট থেকে তাকে ইসে করতে হবে, সিনেট বসে তাকে অনুমোদন দিতে হবে। প্রেসিডেন্টের ইচ্ছাই যে হয়ে গেল তা না, কিন্তু সিনেট থেকে অনুমোদন মাস্ট। আমি এক্সাম্পলের কথা বলি, আমি কিন্তু প্রেসিডেন্ট রিগান, সিনিয়র বুশ, ক্লিন্টন, ওবামা সবাইকে প্রায় প্রত্যেকটি প্রেসিডেন্টের আমলে এই গণনা ঘটছে। কিন্তু এই যে আপনাকে এক্সাম্পলটা আর একটু ভালো করে দিই, যে ডিক চেনি ছিলেন জুনিয়র বুশের ভাইস প্রেসিডেন্ট, তাকে কিন্তু তার বাবা সিনিয়র বুশ কিন্তু ডিফেন্সের মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু সিনেট মনোনয়ন অ্যাপ্রুভ করেনি, যার জন্য হইতে পারেনি। তাদের খুব ঘনিষ্ঠ ফ্যামিলি ফ্রেন্ড তারা। শেষ পর্যন্ত তার ছেলে যখন প্রেসিডেন্ট হলো তখন তাকে ভাইস প্রেসিডেন্ট এখানে আমি একটু কথা বলে ফেলি। তুলসী গ্যাবার্ড নিয়ে কথাবার্তা হচ্ছে। তুলসী গ্যাবার্ডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, তিনি সার্ভিস করেছেন। আমেরিকাতে পলিটিশিয়ান যারা সার্ভিসে যায় বাইরে দেশগুলিতে, তাদেরকে একটা এক্সট্রা অর্ডিনারি কাউন্ট করা হয়, একটা রেসপেক্টও করা হয়।
তো আমি পার্সোনালি বলি যে তুলসীকে বরং যে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্পের, সেই ট্রাম্প তুলসীকে এই দায়িত্ব না দেওয়া অন্য কোনো একটা পোস্টে দিলে আমার কাছে মনে হয় যেন ভালো হতো। ইভেন তো ডিফেন্স, সে তো ডিফেন্সেই কাজ করতো, ওনাকে দিয়েছে সিকিউরিটিতে। তো সেটা দেখা যাক কি হয়, এখনো আশা আছে না হওয়ার পসিবিলিটি। আরেকটি আমাদের হাতের সময় একদমই কম, আমরা আরেকটি টপিক নিয়ে একটু আলোচনা করব যে ম্যানহাটনে, মিডটাউন ম্যানহাটনে আমরা জানি যে ইউনাইটেড হেলথ কেয়ার, যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড হেলথ কেয়ারের যিনি সিইও ব্রায়ান থমসনকে মিডটাউন ম্যানহাটনে আসলে তিনি একটি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলেন, সেখানে গুলি করে হত্যা করা হলো আততায়ীর গুলিতে। তো এইটা নিউ ইয়র্কের নিরাপত্তা নিয়ে আসলে কি কোনো সমস্যা? নিউ ইয়র্কের নিরাপত্তা, এটা নিউ ইয়র্কের, এটা তো প্ল্যান শুটিং, এটা তো প্ল্যান, তাকে মারা হবে, তাই না? তো ওইখানে তো এটা তো এমন না যে উনি রাস্তাতে হাঁটে যেতেছে, অন্য একজন আতার ছুরি দিয়ে মেরে ফেলছে বা একজন গুলি করে মেরে ফেলছে। ইট হ্যাজ বিন প্ল্যান্ড। তো প্ল্যান যদি হয় তো সেটা যেমন হোটেল হিলটনে ঘটনাটা ঘটছে, তাই না? এটাতে বিজনেস পলিটিক্স ইনভলভ, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ব্যাপারটা তো কোনো দেশে কিন্তু মনোপলি না, কিন্তু অন্য অর্থে আবার মনোপলি এক ধরনের। যেমন দেখবেন ইন্স্যুরেন্স করেন 5, 7টা 10টা থাকে, কিন্তু তাদের আপনি যদি গাড়ি কিনে ইন্স্যুরেন্স করতে যান দেখবেন 4 কোম্পানির প্রায় কাছাকাছি, এই 50 টাকা 25 টাকা 20 টাকার একটা ডিফারেন্স থাকে। তো এই বিজনেসটা কিন্তু মানে খুব বিস্তৃত হয়েও কিন্তু এক ধরনের মনোপলি বিজনেসটা হয় আর কি। তো সেখানে বিজনেস থাকতে পারে, এটা তো আইনের ব্যাপার, জানা মায়ারা ইনভেস্টিগেট করতেছে, নিশ্চয়ই খুঁজে বাড়ি করবে। আমেরিকাতে এমন কোনো ঘটনা ঘটে না যেটা খুঁজে পায় না, এটা 10 বছর পরে হলেও এটা খুঁজে পাবে। টিকটক নিষিদ্ধ হওয়া নিয়ে আলোচনা, শিক্ষণীয় যে বিষয়গুলি আছে সেগুলি থাকা দরকার। টিকটক কিন্তু বাচ্চাদেরকে খুব বিভ্রান্ত করতেছে, স্পেশালি গেম তো আপনি জানেন, বাচ্চারা পড়াশোনার সময় সবসময় কম্পিউটার নিয়ে বসে থাকে বা টেলিফোনে সবসময় টিপতে থাকে। তো টিকটকের ব্যাপারটা টিকটক অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আমার মনে হয় এটা নিষিদ্ধ কতটুকু হবে আমি জানি না, এটা শিওর না। এটা হয়তো এই ধরনের বার্গেনিং হইতে পারে, সম্ভাবনা আছে যে আমেরিকান কোম্পানিকে অ্যাসোসিয়েট করা ওইটার সঙ্গে। দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে, এগুলি হইতে পারে। তো 2-1 দিন না গেলে বোঝা যাবে না কি হচ্ছে। ধন্যবাদ রতন তালুকদার, অসংখ্য ধন্যবাদ। আজ এই সপ্তাহের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটির যে প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর আলোচনায় অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে, আগামী সপ্তাহে আবারও আমরা কিন্তু একই ধরনের এই আয়োজন নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে। সংবাদপত্রের যে আয়োজন সেটি হাজির হব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য।